ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাত সংস্কারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির আশা। হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তেল নিয়ে তেলেস্মাতি চলছেই, রমজান ঘিরে আরেক দফা বাড়ানোর পায়তারা। খাদ্যের বর্তমান মজুদে এপ্রিল পর্যন্ত চলা যাবে জানালেন উপদেষ্টা। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টারের বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক প্লেনারি সেশনে একথা বলেন তিনি। বিভিন্ন খাত সংস্কারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। গত এক দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে হয়ে আসছে আন্তর্জাতিকভাবে সমাদৃত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। দুবাইয়ে অনুষ্ঠিত সেই আয়োজনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক প্লেনারি সেশনে অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টারের বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন এবং সুপারিশ নিয়ে কাজ করবে বাংলাদেশ। Rebuilding those faults that we have in the system so that it doesn't repeat that. So this is one of the things that we want to make sure. And the other things এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের। এই সময় দুদেশের সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশা জানান ইউএইর স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। র্যাব, ডিজিএফআই এবং ডিবিডিএমপির কোনো সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত হবে না। সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ হিসেবে তারা বলছে, এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা অনুসন্ধানী দল। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, বিশেষজ্ঞ ও প্রাসঙ্গিক ব্যক্তিদের বয়ান এবং তথ্য প্রমাণের ভিত্তিতে ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, মোট মৃত্যুর ৩/৪ আগ্নেয়াস্ত্রের গুলিতে, যা সাধারণত বাংলাদেশ পুলিশ এবং আধা সামরিক বা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। বাস্তবিক অর্থে এগুলো নাগরিকদের নাগালের বাইরে থাকার কথা ছিল। আহতরা যে প্রজেক্টাইল বা গুলিতে আঘাত পেয়েছেন তার সঙ্গে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 7.62 mm রাইফেলের গুলির মিল রয়েছে। এই ক্যালিবারের বিশেষ গুলি সাধারণত যুদ্ধক্ষেত্রেই ব্যবহার করা হয়, যাতে শরীরে পড়া বর্ম ভেদ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকের বিক্ষোভে সম্মুখ সারিতে থাকা নারীদের শারীরিক নিগ্রহের হুমকি রয়েছে, যাতে তারা আন্দোলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ধানমন্ডিতে 12 বছর বয়সী এক বিক্ষোভকারী প্রায় 200টি ধাতব গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার রেশ ধরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং 2024 সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না। একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাইকমিশন বলছে, বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়ে জাতিসংঘ বলছে, এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকেই ব্যাহত করতে পারে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, নির্বাচনের আগে ভোটে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই এ পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভারত এখনো কোনো উত্তর দেয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট মানুষের বিবেককে নাড়া দেবে উল্লেখ করে রফিকুল আলম বলেন, বিষয়টি আমলে নিয়ে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। পলিটিক্যাল ডিসিশন না ডিপ্লোম্যাটিক প্রসেস, এটা আসলে কাইন্ড অফ বোথ। আপনাদের মনে থাকবে যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রিমাইন্ডার একটা পাঠানো হবে, যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম, তখন এটা পাঠানো হবে। শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের 848 জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর, কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই তদন্ত পর্যায়ে। এই অবস্থায় জাতিসংঘের 114 পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, প্রতিবেদনটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। কাজের ধরনে অনেকটা মিল থাকলেও প্রতিবেদনের ক্ষেত্রে জাতিসংঘ এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সম্পর্ক ছিল না। এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়া হয়, সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দিবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। 2024 সালের 1 জুলাই থেকে 1.5 মাসে বাংলাদেশে 1400 জন নিহতের কথা বলেছে জাতিসংঘ। শটগানের গুলি ছিল 12%, পিস্তলের গুলি ছিল 20%, মিলিটারি রাইফেলের গুলি ছিল 66%। সুতরাং যারা এই সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন বিএনপি মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 566 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে 1665 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পাশাপাশি 24 ঘন্টায় 2টি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে 9 জন আটক হয়েছে।
র্যাব বিলুপ্তি, পুলিশ প্রবিধান সংশোধন সহ জাতিসংঘ যেসব সুপারিশ দিয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা একথা বলেন। জাতিসংঘের তদন্তকে সরকার স্বাগত জানায় বলেও জানান উপদেষ্টা। প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। আবার তারও আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় দলটি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচন সহ 23 বিষয়ে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান জামায়াত সেক্রেটারি। এবার আসাদের রিপোর্ট। এক যুগ পরে নির্বাচন ভবনে পা রাখল বাংলাদেশ জামায়াত ইসলামী। 2013 সালে হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিলের পরে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনাররাও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচন চায় তার দল। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর, আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা, পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। প্রবাসী ভোটার রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনার উল্লেখ করে 300 আসনেই দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনের কথাও জানান তিনি। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি, প্রতীক আমাদের আছে দাঁড়িপাল্লা, আমরা সুবিচার পাবো, সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। এ সময় নির্বাচনে অংশ নিতে আদালতের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার আশাও জানায় দলটি। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা ইলেকশন করিনি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ভারত তাকে অবিলম্বে ফেরত দেবে, এটাই চাওয়া। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বলে জানান দলটির মহাসচিব। হুমায়ুন কবিরের প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই গণ অভ্যুত্থানে বিগত সরকারের বর্বরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে স্বস্তির কথা জানান তিনি। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। ক্ষমতায় টিকে থাকতে আয়না ঘর তৈরি করে আওয়ামী লীগ সরকার অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এবং স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন তিনি। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। অন্য এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, জনগণই নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কে থাকবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দাম বাড়ানোর 2 মাস পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।
কয়েকটি কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারের কাছে পর্যাপ্ত তেল নেই। এতে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি। ক্রেতা বিক্রেতারা উভয়ের শঙ্কা রমজান ঘিরে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করতে পারে সিন্ডিকেট চক্র। এসইউ সেলিমের প্রতিবেদন। গেল বছরের 9 ডিসেম্বর সয়াবিন তেল লিটারে 8 টাকা বাড়ানোর পর সম্প্রতি আবারও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এরপর থেকে বাজারে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও উধাও 1 ও 2 লিটারের বোতল। হাতে গোনা 2-1টি দোকানে ফ্রেশ সহ কিছু কোম্পানির তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিতর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে সঙ্গে কোম্পানিরা দিচ্ছে না, দোকানদারা বেচবে কোথা থেকে? 850 টাকা কিনা 552 টাকা বিক্রি, এক তেলে 2 টাকা লাভ হয়। খুচরা বিক্রেতা যাই ডিলারের কাছে, ডিলার বলে যে তেল নাই, তেলও পাচ্ছি না, আপনার তেলের সাথে মাল কিনতে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন সয়াবিন তেলের দাম লিটারে 10 থেকে 11 টাকা বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। এ কারণে তারা বাজারে তেলের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে। যতটুকু চাহিদা আছে মার্কেটে তার 50% তো দিচ্ছে না কোম্পানি। তীর আছে, রূপসাদ আছে, অন্যান্য আদার্স কোম্পানিগুলো, তাহলে কিন্তু শর্টটা পড়ে না। যেমন ফ্রেশ আমার যে টার্গেট প্রতি মাসে একটা টার্গেট থাকে ডিলার হিসেবে, এর সাথে কিন্তু আমার বেশি আনতেছি, তারপরে কিন্তু আমি পারতেছি না। তাহলে এখন যাই দিচ্ছে বাজারে ফ্রেশ পুষ্টি, এই দুই কোম্পানি যদি তেল না থাকতো বাজারে, তেলে থাকলো না। তবে বুধবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে স্থিতিশীল হবে তেলের বাজার। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান খাদ্য মজুদ দিয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলা যাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে এক সভা শেষে কথা বলেন উপদেষ্টা। রমজানে কেউ খাদ্য মজুদের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও সীমান্ত দিয়ে মিয়ানমারে খাদ্যদ্রব্য পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। ভালো ফসল হয়, এবারও ইনশাল্লাহ ভালো ফসল হলে খুব কম পরিমাণে আমদানি করতে হবে। তো যেহেতু 2টা ফসল মানে ভালো রকমভাবে হলো, তো এটা উত্তরাধিকার সূত্রে সরকার পেয়েছে। পাওয়ার পরে এটাকে মিট করার জন্যে আমরা ইনশাল্লাহ আমাদের সাপ্লাই লাইন যেটা আছে এটা পর্যাপ্ত আছে। সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না, তারা নজরদারি করছেন। এবার বইমেলার মোহনায়। শুরুর দিকের অগোছালো ভাব কাটিয়ে চাঞ্চল্য ফিরেছে বইমেলায়। ঝাঁকে ঝাঁকে আসছে নতুন বই, বাড়ছে লেখক পাঠকের আনাগোনা। আর চূড়ান্ত ব্যস্ততা শেষ করে এখন স্টলে সময় দিচ্ছেন প্রকাশকরাও। তারা জানান পরিবর্তিত প্রেক্ষাপটে বিনিয়োগ কম হওয়ায় এবার বইয়ের সংখ্যা কিছুটা কম। মনিরুল ইসলামের প্রতিবেদন। বসন্ত সমাগত, শীতের বিদায় বেলায় তাই বইমেলায় বইছে ঋতুরাজের আগমনী বার্তা। নতুন নতুন বই যেমন আসছে তেমনি পদচারণা বাড়ছে বইপ্রেমীদের। লেখকরাও ব্যস্ত সময় পার করছেন। এবারের মেলায় এসেছে অনেক ভিন্নধর্মী বই, যেমন সীমান্তের জানা অজানা গল্প নিয়ে প্রকাশ হয়েছে কাঁটাতারের ডায়েরি, যার লেখক একজন সংবাদকর্মী। গতানুগতিক রিপোর্টিংয়ে 2.5 মিনিটের বাইরেও অনেক কথা থেকেই যায়, সেগুলোই সাদা কাগজে কালো পংক্তিমালায় তুলে ধরেছেন তিনি। সীমান্ত কেন্দ্রিক রিপোর্টিংয়ে আমার আগ্রহ বরাবরই বেশি। আমি গত 8-10 বছরের সীমান্ত কেন্দ্রিক অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি। সংবাদে আমরা কতটুকু গল্প বলি টেলিভিশনে 2 মিনিট 3 মিনিট, কিন্তু গল্প আসলে 3 মিনিটের বাইরে আরও 300 মিনিটের জমা থাকে। এই গল্পের মধ্যে কখনো প্রতিবাদ থাকে, কখনো প্রতিরোধ থাকে, অপরাধ থাকে, দেশপ্রেম থাকে, অর্জন থাকে, ব্যর্থতা থাকে, সাফল্য থাকে। এই গল্পগুলো সবসময় আমরা রিপোর্টে তুলে ধরতে পারি না, কিন্তু এই গল্পগুলোও তো ইন্টারেস্টিং, মানুষ পড়তে চায়, জানতে চায়। বইটিতে দুঃসাহসিক রিপোর্টিংয়ের অভিজ্ঞতা যেমন আছে, তেমনি রক্তাক্ত কাঁটাতার সহ সীমান্তের কান্নার বাস্তব চিত্র উঠে এসেছে। অন্য লেখকরাও তুলে ধরেন নিজেদের মলাটবন্দি বইয়ের ভেতরের কথা। সাহিত্য তো আসলে বিক্রির চাইতে আমার মনে হয় যে মানুষ ছুঁয়ে দেখলে বেশি আনন্দ পাই। এটা আমার মনে হয় যে আমার বইটা কেউ ছুঁয়ে দেখছে, আমার বইয়ের লাইনগুলো কেউ পড়ছে। একটা মানুষের জীবনে
সবকিছু মিলে যে একটা জীবন গঠিত হয় তারই একটা প্রতিফলন এই বইটিতে আছে। এবারের বইমেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন পাঠকরা। তারা বলছেন অন্যবারের চেয়ে এবারের পরিবেশ শান্ত। প্রতি বছরই আসি মেলাতে, মেলা এসে আমাদের ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের জন্য আসা। এখন মানুষ পড়া বইগুলো কিনতেছে। আগে অনেক বিশৃঙ্খলা ছিল, এরকম আর নাই, এখন আরো শৃঙ্খলা বজায় রেখে সবকিছু হচ্ছে। আগের বছরের তুলনায় মেলায় নতুন বই কম আসছে। এর কারণ সম্পর্কে প্রকাশকরা বলছেন পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকেই বিনিয়োগ করেননি। কিছু কিছু প্রকাশকরা হচ্ছে বিনিয়োগে একটু আগ্রহী নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অনেক লোকজন আছে যারা হলো নিজস্ব টাকায় বিনিয়োগ করে বই বের করতো, সেই সব লেখক আমার মনে হয় এবার একটু কমে গেছে। সময় গণনার সঙ্গে সঙ্গে মেলা আরো জমজমাট হবে বলে প্রত্যাশা পাঠক প্রকাশকদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। দুদিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পর রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে শাহবাগ মোড়ে অবস্থান নিলে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। সুরায়া মুন্নি এবং মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। আন্দোলনের অষ্টম দিনে বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে সড়কের উপর অবস্থান নেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের তৃতীয় ধাপের শিক্ষকরা। চাকরিতে যোগদানের জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। 2023 সালে বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়েছিল। একই নিয়োগের প্রক্রিয়ায় প্রথম দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রায় বছরখানিক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। তারই প্রেক্ষিতে এই ক্ষুব্ধ। আমাদের অনেক সুপারিশপ্রাপ্ত ভাই বোন চাকরি থেকে অব্যাহতি নিয়েছে, আমরা এই মুখ দেখাতে পারবো না। আমাদের পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র আমাদের অধিকার আদায় না করবে। গত 6 তারিখ হাইকোর্ট থেকে আমাদের নিয়োগটাকে বাতিল করে দেওয়া হয়। এর জন্য আমরা গত 1 সপ্তাহ যাবত, আজকে 8 দিন যাবত আমরা প্রেস ক্লাব শাহবাগে অবস্থান করতেছি যেন আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ঘণ্টাখানিক পর জাদুঘরের সামনের সড়কে ছেড়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে, নিয়োগপত্র পেয়েছি, আমাদের যোগদানের ব্যবস্থা করে দিন। আমরা চাই দ্রুত স্কুলে ফিরে যাই। আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত না ফিরে দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাস্তায় থাকতে হচ্ছে, আমরা স্কুলে ফিরে যেতে চাই, আমরা আমাদের যোগদান চাই। ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হয় তারা। পুনরায় চলে যান জাদুঘরের সামনে। এদিন বিকালে সংবাদ সম্মেলনে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন নিয়োগ প্রত্যাশীরা। বলেন প্রয়োজনে আত্মহত্যা করবেন তারা। এই সময় নতুন কর্মসূচিও দেওয়া হয়। এদিকে সহকারী শিক্ষক নিয়োগ বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে শিক্ষা অধিদপ্তর। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভ্যালেন্টাইন্স ডে ও বসন্ত বরণ ঘিরে রাজধানীর বিভিন্ন ফুলের দোকানে বেড়েছে ব্যস্ততা। ঋতুরাজ বসন্ত বরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে পবিত্র শবে বরাত উপলক্ষে এবার আয়োজন সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মিরাজ সুমনের ক্যামেরায় উষা ফিরদৌসের রিপোর্ট। ঝরাপাতার মূর্ছনা এবং শিমুল পলাশের রক্তিম আভা জানান দিচ্ছে প্রকৃতিতে বসন্তের আগমন সমাগত। গাছের শাখে হরেক রকম পাখির দুরন্তপনা, ফুল বাগিচায় চঞ্চল প্রজাপতির আনাগোনা, ফুলে ফুলে মধুর খোঁজে ভ্রমরের দল। ধরনের এমন বিমুগ্ধ রূপে মোহিত প্রকৃতি প্রেমীরাও। এবারও বসন্ত বাতাসে মিশেছে ভালোবাসা। একই দিনে বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে দেশ। ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স দুটো মিলে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা খুব ভালো লাগছে। আশেপাশে তাকালে মনে হয় যে একটা বসন্ত বসন্ত ভাইব দিতেছে, ফাল্গুন ফাল্গুন একটা ভাইব। কোনোটা থেকে কোনোটা যেন কমতি না পড়ে যায় উদযাপনে, সেভাবে করে আর কি সেলিব্রেট করতেছি। ভালোবাসা হচ্ছে সহজাত এক মানবীয় গুণ। পৃথিবীর সব ভালোবাসাই আপন মহিমায় বিকশিত হয়েছে। ভালোবাসা বলতে প্রতিদিনই ভালোবাসা দিবস, সেটা আমি আমার পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সবার সাথে মেনটেন করতে পারি। আমার যে ভালোবাসা এটা সবার জন্য, ঠিক আছে, দেশে সবার জন্য, সমস্ত মানুষের জন্য। ঋতুরাজ বসন্ত বরণে প্রস্তুত চারুকলার বকুলতলা। তবে এবার শবে বরাতের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে।
আয়োজন তো এবার খুব সংক্ষিপ্ত। প্রথমে বলে নেওয়া, এবার আমাদের দুবেলা হচ্ছে না, যেহেতু সবে বরাত পড়ে গেছে। ফাল্গুন মাসটা এমন যে আমার মনে হয় এই সময় প্রকৃতিতে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে, কারণ অনেক রকমের ফুল হয়, আর এই সময় মনে হয় সবার মনে প্রেম জাগে। এদিকে বসন্তের রঙে প্রিয় মানুষের মন রাঙাতে বিকল্প নেই ফুলের। একসঙ্গে দুটো আনন্দ উদযাপন ঘিরে শাহবাগের ফুলের দোকানে বেড়েছে ভিড়। সকালবেলা আমি 30 করে বলে গেছি, এখন 50 করে বলতেছে। ফুলের দাম এবং কাস্টমারের ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে মোটামুটি একটা সমঝোতা আছে। ভালোবাসার ক্ষেত্র যেন একটি দিবসও বৃত্তে আটকে না থেকে অনন্তকাল সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে, এমনটাই চাওয়া সবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত রোববার উত্তেজনার জেরে সহিংসতাপ্রবণ রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়ান। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ায় রাজ্যের শাসন ক্ষমতা পুরোপুরি কেন্দ্রের উপর ন্যস্ত হবে। প্রায় 21 মাসের জাতিগত সংঘাতে মণিপুরে 250 জনের বেশি মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, স্থানচ্যুত হয় হাজারো মানুষ। ইসরায়েল কথা রাখলে শনিবার 3 জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাক এমনটা চায় না বলেও জানিয়েছে সংগঠনটি। এদিকে 2024 সালে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের একটি প্রতিবেদনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। তবে চুক্তি সম্পন্ন হতে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে উভয় পক্ষকেই। চুক্তি লঙ্ঘনের জেরে গত সোমবার হামাস ঘোষণা দেয় তারা শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেবে না। এতে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে হামাস জানিয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে কোনরূপ বাধা আসুক এমনটি তারা চায় না। হামাস জানায় দখলদার ইসরায়েল যদি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আগামী শনিবার 3 জিম্মিকে মুক্তি দেয়া হবে। ফিলিস্তিনে একটি সূত্র জানিয়েছে চুক্তিটি রক্ষায় কাজ করছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশে বাধা দেয়া হবে না। তবে ইসরায়েল এর শর্ত রক্ষা করেনি। চুক্তি অনুযায়ী যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা ছিল সেগুলো গাজায় পৌঁছায়নি বলে অভিযোগ হামাসের। এছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী সরঞ্জাম প্রবেশের কথা ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় 1 মাস হয়ে গেলেও এ ধরনের কোনো যন্ত্র গাজায় পৌঁছায়নি। এমনকি গাজায় আরও শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন ইসরায়েল বৃহস্পতিবার থেকে একটি নতুন মানবিক প্রোটোকল শুরু করবে। এদিকে 2024 সালে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। বুধবার প্রকাশিত সিপিজের প্রতিবেদনে বলা হয় নিহতের ঘটনার প্রায় 70% পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। প্রতিবেদনের তথ্য মতে 2024 সালের বিশ্বের 18টি দেশের অন্তত 124 জন সাংবাদিক নিহত হয়েছেন। 2023 সালের সংখ্যাটি ছিল 102 জন আর 2022 সালে 69 জন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাত সংস্কারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির আশা। হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। ডেভিল হান্টে আরও 566 জন গ্রেফতার। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এবং তেল নিয়ে তেলেস্পাতি চলছেই। রমজান ঘিরে আরেক দফা বাড়ানোর পায়তারা। খাদ্যের বর্তমান মজুদে এপ্রিল পর্যন্ত চলা যাবে, জানালেন উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।